মনোময় ঘরের একদিকে মাটিতে পাতা আসনের ওপর বাবু হয়ে বসল। তার মাথাখানা এখনো ভোঁ ভোঁ করছে। তাকে যে খাওয়ার ঘরে আলো দেখিয়ে নিয়ে আসলো, মেয়েটিকে হুবহু জৈবন রতন সুন্দরীর মতো দেখতে। গল্পে গল্পে শুনেছিল ইন্সপেক্টর সাবর্ণ কুমার মণ্ডলের ছেড়ে যাওয়া বউ বর্ষাকেও হুবহু রতন সুন্দরীর মতো নাকি দেখতে। তাহলে কি এই মেয়েটি বর্ষা? কিন্তু সে এখানে এই সন্ন্যাসিনীদের মাঝখানে কি করবে? তার তো প্রেম তার মামাতো দাদার সাথে। না, এ নিশ্চয়ই অন্য কেউ। মনোময় শুনেছে পৃথিবীতে নাকি প্রতিটা মানুষের 6 জন করে তারই মতো দেখতে জীবিত মানুষের অস্তিত্ব থাকে। এই মেয়েটি তেমনই কেউ হবে। তাছাড়া ওই সাবর্ণর কথা এত বিশ্বাস করারও কিছু হয়নি। সে এখন সব দিকে রতন সুন্দরীর ভূত দেখছে। ফলে সাবর্ণ স্ত্রীকে সত্যি কেমন দেখতে সেই সম্পর্কে আদৌ সে সত্যি বলছে কিনা মনোময়ের বিরাট সন্দেহ আছে। সে ইচ্ছা করলেই যোগ বলে একবার বর্ষাকে দেখে আসতে পারে, কিন্তু এইসব ছেঁদো কাজে আজকাল সময় দিতে তার বড় ল্যাদ লাগে। মনোময় লক্ষ্য করল মেয়েটির পোশাক অন্য ব্রহ্মচারিণীদের মতোই, ফলে তার এখনো কোনো সন্ন্যাস নাম নেই। সবাই তাকে পুঁটি পুঁটি বলেই ডাকছে। মনোময়ের সামনে বয়স্ক সংঘপ্রধান ললিতা দাসী বসে আছে। তার সামনে ভাতের থালার বদলে এক বাটি দুধ, সাবু আর নলিন গুড়ের কাঁচাগোল্লা সন্দেশ। তিনি চোখ বন্ধ করে এক মনে ইষ্টনাম জপ করে চলেছেন। তার দুই পাশে আরও 2 জন প্রৌঢ় সন্ন্যাসিনী বসে আছেন। মনোময় ও তাদের সামনে পুটি বড় কাঁসার থালা ভর্তি পাহাড় সমান সাদা গরম ধোঁয়া ওঠা গোবিন্দভোগ চালের সুগন্ধি ঝরা ঝরা ভাত রেখে গেল। তারপর বাটি বাটি করে আসতে লাগলো সোনামুগের ডাল, 5 রকমের সবজি আর পুঁইশাক দিয়ে বানানো লাবড়া, বিউলির ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট, নারকেল কুচি দিয়ে ভাজা কচু শাক, ঝালঝাল ডুমুরের তরকারি আর ছোলার ডাল বেটে তা দিয়ে কষা কষা করে বানানো ধোকার ডালনা, এবং সবশেষে নতুন গুড়ের কাঁচাগোল্লা সন্দেশ। মাতাজি চোখ খুললেন। নাও বাছা, খাইয়া লও। খাওয়ার সময় কথা বলা উচিত নয়, কিন্তু তোমার সাথে কথা বলিবার আর সুযোগ পাইব না। তোমাকে লাস্ট ট্রেন ধরে আজই ফিরে যাইতে হইবে। তোমার গ্রামের কাল বড় বিপদ আছে। মনোময় বলল, কিন্তু আমি যে খুনিকে ধরব, আইন যে তার প্রমাণ চায়। আমি খুনিকে চিনতে পেরেছি, কিন্তু তাকে ধরিয়ে দেওয়ার যথেষ্ট প্রমাণ আমার কাছে নেই। খুনিকে লইয়া চিন্তা করিবার দরকার নাই। সে প্রেমের পথে ফিরেছে। তোমাকে গ্রামের মানুষদেরকে অন্য বিপদের হাত থেকে বাঁচাতে হইবে। আর যে খুনি এতগুলো নৃশংসভাবে হত্যা করল, তার কোনো শাস্তি হবে না? দেখো বাছা, তোমার কাজ খুনিকে খুঁজে বের করে তাকে অপরাধের পথ থেকে সমাজের মূল স্রোতে ফেরানো। শাস্তি দেওয়া তো এক রকমের দায় এড়িয়ে যাওয়া। ওসব রাষ্ট্রের ওপর ছাড়িয়া দাও। তোমার কাজ আরো বড়। মনোময় আর কথা বাড়ালো না। সে তার উত্তর পেয়ে গেছে। গরম গরম ভাত আর এরকম সুস্বাদু নিরামিষ রান্না সে জীবনে কখনো খায়নি। সে সেই খাওয়াতেই মনোনিবেশ করল। খেয়ে উঠেই তাকে স্টেশনে ছুটতে হবে। সেখান থেকে লাস্ট ট্রেন ধরে ভোরের আগে ফিরতে হবে ফুলকেতু গ্রামে। সেখানে তার নিজের গ্রামবাসীর জন্য অপেক্ষা করে আছে কোনো বিপদ, কিন্তু সেই বিপদ যে কি তাই সন্ন্যাসিনীও জানেন না। সারা ঘর জুড়ে অসংখ্য মোমবাতি জ্বলছে। সেই আলোতে পুঁটি নাকি জৈবন নাকি বর্ষা ঈশ্বরীর মতো তাদের পাতে স্বর্গে রান্না হওয়া অমৃত যেন পরিবেশন করে চলেছে। ক্ষুধার্ত মনোময় বারবার তার থেকে চেয়ে চেয়ে ভাত আর ডাল নিতে লাগল। সবশেষে এলো আশ্রমের নিজস্ব ঘরে তৈরি তরমুজের রস দ্বারা প্রস্তুত মদ। গরমকালে তরমুজের লাল শাঁস থেকে এক গোপন পদ্ধতিতে এই বিদেশি সন্ন্যাসিনীরা অনেক পরিমাণে এই মদ তৈরি করে মাটির তলায় এক ঠান্ডা ঘরে
শীতকালের জন্য কর্পূরের সাহায্যে তা সংরক্ষণ করে রেখে দেয়। মনোময়কে একটি ছোট্ট চায়ের কাপের অর্ধেক এই লাল পানীয় দেওয়া হলো। ললিতা দাসী বললেন, 3 বারে চুমুক দিয়া খাইবে। মনোময় প্রথম চুমুক দিতেই তার সারা শরীর যেন ঝাঁকিয়ে উঠল, গায়ে দিয়ে উঠল কাঁটা। মনে হলো যেন তার ব্রহ্মতালুতে সজোরে কেউ আঘাত করল। কিছুক্ষণ কাপখানা মাটিতে রেখে ঘরের চারিদিকে মনোময় সবাইকে দেখতে লাগল। সবাই তার দিকে চেয়ে মিটিমিটি হাসছে। দ্বিতীয়বার চুমুক দিতেই দেহের শীত ভাবটা একদম চলে গেল। মনে হলো এক বালতি উষ্ণ গরম জলে পা ডুবিয়ে সে বসে আছে, আর তার সারা শরীরের যত বিষ যেন বাষ্প হয়ে দেহের সব রোমকূপ দিয়ে বেরিয়ে যাচ্ছে। অদ্ভুত আরাম হতে লাগলো মনার। শেষ চুমুকের পর এক অবিশ্বাস্য পরম আনন্দে তার সম্পূর্ণ মন ডুবে যেতে লাগলো। এই তুরীয় সুখানুভূতিকে সঙ্গে করে ডিটেকটিভ মনোময়তান্ত্রিক রাতের শেষ ট্রেনে নূরজাহানপুর ফিরল। সেখান থেকে সে নদীর ঘাটে এসে দেখল একদল কনে যাত্রী বৌভাত থেকে নৌকা করে ফুলকেতু গ্রামে ফিরছে। মনোময় যখন বাড়ি এসে হাত পা ধুয়ে বিছানায় নিজের দেহখানা ফেলল, তখনও মনে হচ্ছে যেন সে আকাশে উড়ছে। ফুলকেতু গ্রামের মানুষজন আবার আগের ছন্দে ফেরার চেষ্টা করছে। তারা বিলের ধারের মাঠে পিকনিক করতে এসেছে সবাই। ভোর রাতে ঘরে ফেরা মনোময়তান্ত্রিকও এসেছে তার পিসির সাথে, গ্রামবাসীর সঙ্গে এই আনন্দে যোগ দিতে। তবে সবার খালি নীলকমলের কথা মনে পড়ছে। প্রতি বছর এই পিকনিকের যত বেগার খাটনি তো সেই বাছাই খাটত। বিলের ধারের মাঠে ফুলকেতু গ্রামের প্রতিটা পরিবার ত্রিপল টানিয়ে মাটিতে গর্ত খুঁড়ে যে যার মতো পোলাও আর বিভিন্ন ধরনের মাছের ঝালঝাল কষা তৈরি করছে। সবার রান্না শেষ হলে তা মাঠের মাঝখানে এনে সেখানে রাখা বড় বড় হাঁড়িতে সেগুলো সব মিশিয়ে দেওয়া হয়। তারপর তারা শুরু করে মাঠের উত্তর দিকের শেষ প্রান্তের মাটি খুঁড়তে, কারণ তারা সেখান থেকে তুলে আনবে আগের বছরে মাটির তলায় রান্না হতে দেওয়া শুকনো খিচুড়ি, এবং সেই জায়গায় আবার 1 বছরের জন্য রেখে দেবে পৃথিবীর উত্তাপে ধীরে ধীরে 12 মাস ধরে রান্না হওয়ার জন্য নতুন খিচুড়ির সব কাঁচা উপাদান। 5 রকমের চাল আর 5 রকমের ডাল একটা শুকনো বিরাট পেঁচওয়ালা ঢাকনাযুক্ত হাঁড়িতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে দিতে হবে নুন, জিরে, গরম মশলা, হলুদ আর কালো মরিচ গুঁড়ো। তারপর তা শুকনো নিম গাছের ডাল দিয়ে ভালোভাবে নেড়ে হাঁড়ির মুখ বন্ধ করে 1 বছরের জন্য পৃথিবীর নরম আঁচে ঢিমে তালে রান্না হওয়ার জন্য 12 ফুট গর্তের মধ্যে নামিয়ে দিয়ে তা তারা মাটি চাপা দিয়ে দেয়। 365 দিন পর আবার এই বিশেষ দিনে তা মাটির ওপরে তুলে এনে সবার রান্না পোলাও আর বিভিন্ন রকমের মাছ কষার মিশ্রণ দিয়ে তা ভাগ করে তারা খেতে থাকে। কমলাবাড়ি থেকে মেয়েরা পায়েস রান্না করে নিয়ে এসে ফুলকেতু গ্রামের পিকনিকে যোগ দেয়।